ধরুন ভোটের আগে যদি কোনো দলের কর্মী এসে আপনাকে বলে যে ভোটটা আমাদের দলকে দিতে হবে, না হলে ঘরে আগুন লাগিয়ে দেবে, অথবা যদি ভোটটা আমাদের দলকে না দাও তাহলে আর ঘরে ঢুকতে পারবে না, দুয়ারে কেলানি দেবে, কারণ আমরা সব বুঝতে পারবো যে তুমি কোথায় ভোটটা দিচ্ছ, তখন আপনি কী করবেন? আপনার মনে প্রশ্ন জাগবে না যে ভোট তো গণতান্ত্রিক অধিকার, যে যেথায় খুশি ভোট দিতে পারে? তাহলে এত কড়া নজরদারি থাকা সত্ত্বেও এরা কিভাবে বুঝতে পারে যে কে কোথায় ভোটটা দিচ্ছে? কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার এই যে ভয়, এই যে চাপ, এটাই হচ্ছে বাংলার থ্রেট কালচার। যদি মন্ত্রীকে বলেছে আগুন লাগিয়ে দেবো আমি। যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। আপনারা কান খুলে শুনে রাখুন, আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সুহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। বিজেপি যারা করবে। আজকের ভিডিওতে আমরা জানবো এই কালচারের আসল কি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর, কেন এটা বিপজ্জনক, এবং সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা থামানোর দায়িত্ব কার এবং কি কি উপায়ে এটা থামানো যাবে। তো আপনাদের কাছে অনুরোধ করলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, কারণ ভিডিও শেষ পর্যন্ত আপনি দেখলে আপনি বুঝতে পেরে যাবেন আপনার মন থেকে এই থ্রেট কালচার নিয়ে সমস্ত ভয় দূর হয়ে যাবে। তো চলুন শুরু করি প্রথম অধ্যায়ে, থ্রেট কালচার কি? থ্রেট কালচার হলো হুমকি দেয়া, ভয় দেখানো। যেখানে ভোট গণতান্ত্রিক অধিকার, সেখানে ডেমোক্রেসিকে মেরে হুমকি দিয়ে ভয় দেখিয়ে ভোট আদায় করা হয়। থ্রেট কালচার মানে শুধু মারধর নয়, মানসিক চাপ, সামাজিকভাবে বয়কট ও রাজনৈতিকভাবে আইসোলেট করে দেয়া, এছাড়াও তাকে কাজ ও সুবিধা থেকে একবারে বঞ্চিত করে দেওয়ার ইঙ্গিত। এছাড়াও এটা যদি সরাসরি না হয় তাহলে একটা ইনভিজিবল প্রেসার তৈরি করা। এই থ্রেট কালচার ধীরে ধীরে বাংলা একটা বড় অংশে পরিণত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো এই থ্রেট কালচারে সবচেয়ে প্রভাব কাদের উপরে পড়ে, সবচেয়ে ক্ষতি কাদের হয়? চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়। আমাদের রাজ্যে 70% ভোটার গ্রাম্য অঞ্চল থেকে আসে। তারা খুব সরল, সাদাসিধে ও কম লেখাপড়াযুক্ত হয়, তাই তাদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে শাসক দল তাদের ভোট টানে। আর এই থ্রেট কালচারের সবচেয়ে বেশি প্রভাব পড়ে সেই গ্রামের সাধারণ মানুষের উপর, সেই ব্যবসায়ীদের উপর ও সরকারি ভাতা ও সরকারি সুবিধার উপর নির্ভর করা সেই মানুষগুলোর উপর। ভাবুন, আপনি যদি মনে করেন আপনার ভোটের জন্য আপনার কাজ বন্ধ হয়ে যাবে, আপনার পরিবার সমস্যায় পড়তে পারে, তাহলে কি আপনি ভোটটা নির্ভয় দিতে পারবেন? এই জায়গাটি ডেমোক্রেসি সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়ে। অনেক ক্ষেত্রে মানুষ পাবলিকলি বলতে পারে না, কিন্তু প্রাইভেটলি তারা ভয় প্রকাশ করে। এটাই হচ্ছে সাইলেন্ট ফিয়ার, এটাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস। কিন্তু শুধু ভয় নয়, এই থ্রেট কালচারের আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর দিক আছে। চলুন সেগুলোই দেখে নিই নেক্সট অধ্যায়ে, সেগুলো নিয়ে ডিসকাস করি নেক্সট অধ্যায়ে। এই কালচারের কয়েকটি বড় ক্ষতি হলো, 1 নাম্বার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এই কালচারের জন্য কখনোই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করা যায় না, কারণ মানুষকে যদি ভয় দেখিয়ে হুমকি দিয়ে তাদেরকে ভয় দেখানো হয়, তাহলে কি তারা নির্ভয়ে ভোটটা দিতে পারবে? কখনোই পারবে না। দ্বিতীয়ত, বিরোধী মত দমন হয়ে যায়। কেউ যদি সেখানকার শাসক দল সেই দলকে পছন্দ না করে, বিরোধী কোনো দলকে পছন্দ করে, সে সমাজে সে মুখ খুলতে পারবে না। সে অন্য সেই দলটাকে পছন্দ করছে, সেই দলটাকে কখনো মানুষের কাছে প্রমোট করতে পারবে না। তার ফলে সবচেয়ে বড় ফায়দা হবে শাসক দলের। সেই জন্য এই থ্রেট কালচার, এই বিরোধী মত দমনের একটি খারাপ দিক। 3 নাম্বার, সমাজের ডিভিশন বাড়ে। 4 নাম্বার, যুব সমাজ এই পার্টি পলিটিক্স থেকে দূরে সরে যায়। রিপোর্ট বলছে যে যুব সমাজের 60% যুব সমাজ তারা এই ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস দেখে কাটিয়ে দেয়। তারা পার্টি পলিটিক্স তারা ইন্টারেস্ট দেখায় না, কিন্তু তারা জানে না যেদিন না তারা ইন্টারেস্ট দেখায় তাহলে পার্টি পলিটিক্সের নেতারা দেশটাকে খেয়ে নেবে। তাদের
জন্য কোনো ইমপ্রুভমেন্ট হবে না, ডেভেলপমেন্ট হবে না, এডুকেশন তোলা নিতে যাবে, তারা চাকরি পাবে না, চাকরির হাহাকার হবে, কিন্তু তারা সেগুলো বোঝে না। এর সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে এই থ্রেড কালচার। এই থ্রেড কালচারে মারধর এইসবের জন্যই যুব সমাজে পার্টি পলিটিক্সের দিকে মাথা ঘামায় না। আর সবচেয়ে বড় কথা, মানুষ নিজের মত প্রকাশ করতে ভয় পায়, আর ডেমোক্রেসি কাগজেই রয়ে যায়, বাস্তবায়িত হয় না। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে আমরা কোথায় ভোট দিলাম সেটা শাসক দলের নেতা, শাসক দল কিভাবে জানতে পারে? চলুন সেটাই দেখে নিই নেক্সট। যখন আপনি ভোট দিতে যান, ভোটের বটম প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাকে বলে আপনার ভোট হয়ে গেছে, কিন্তু না, আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন, কারণ সেই যেখানে আপনি প্রেস করছেন তার পাশেই একটি স্ক্রিনে আপনার দেখা যাবে, সেখানে আপনি যে চিহ্নে ভোট দিয়েছেন তার একটি চিহ্ন এবং প্রার্থীর নাম, একটি কাগজ স্লিপ বেরোবে এবং সেই স্লিপটি তারপরে নিচে পড়বে। নিচে পড়া পর্যন্ত ওয়েট করবেন, তারপরে সেখান থেকে বেরোবেন। কারণ যদি আপনিকে বেরোতে বলেন, আপনি সুইচ প্রেস করলেন, বেরিয়ে গেলেন, তারপরে পরের জন এসে দেখতে পেয়ে যাবে যে আপনি কোন চিহ্নে ভোট দিয়েছেন। এছাড়াও অনেক জায়গায় শাসক দল তাদের যে প্রার্থীর নাম, সেই প্রার্থীর নামের বটামে আতর, সেন্ট এসব ঢেলে দেয়। সকালবেলা থেকে মর্নিং থেকে আমাদের কাছে খবর আসছে যে এখানে আতর লাগানো আছে। 243 নম্বর বুথ না আপনার? এবং যখন ভোট দিয়ে বাইরে বেরোয় তাদের হাতের গন্ধ শুকে, যদি সেখানে গন্ধ না পায় তাহলে জানবে অন্য চিহ্ন ভোট দিয়েছে, তখন তার উপর তাকে রাতে মারধর করে, ক্ষোভে পেটে পড়ে। এছাড়াও নিজেদের প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নাম যাতে কেউ টিপতে না পারে, তাই অন্যদের বটামে চুইংগাম কেউ চিটিয়ে দেয় ওখানে। এছাড়াও অনেকে সেখানে সেই সুইচগুলো জোরে মেরে খারাপ করে দেওয়ার চেষ্টা করে। এছাড়াও আরও একটি পদ্ধতি, যে ধরুন আপনি তৃণমূলের টিপছেন কিন্তু সেটা বিজেপির ভোট হয়ে যাচ্ছে, আপনি সিপিএমের বটম টিপছেন কিন্তু সেটা বিজেপির ভোট হয়ে যাচ্ছে। এইভাবেও মানে ইভিএম হ্যাক করে অনেক সময় ভোট চুরি হয়। এবং যাতে ভোট দিচ্ছি বিজেপি চলে যাওয়া মানে তো ইভিএম আপনার হ্যাক হয়েছে নিশ্চয়ই। যে দলকে ভোটটা দিচ্ছি সেটা বিজেপি চলে দিচ্ছি। এর মাধ্যমে শাসক দল আপনাকে বুঝতে পারে যে আপনি কোন চিহ্নতে ভোট দিচ্ছেন। এছাড়াও ওখানে অনেক শাসক দল তাদের ওয়েবকাস্টিং মানে লুকিয়ে ক্যামেরা ওখানে লাগিয়ে দেয়, এর ফলে বুঝতে পেরে যায় তারা। আর এভাবেই আপনারা কোথায় ভোট দিচ্ছেন সেগুলি তারা জানতে পারে। কিন্তু এবারে নির্বাচন কমিশন এমন কিছু পদক্ষেপ নিয়েছে, এবারে আর সেগুলি হবে না, এবারে আপনারা নির্ভয়ে ভোট দিতে পারবেন। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই এইসব টিক্সগুলো, এগুলোকে কীভাবে প্রতিরোধ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি থামানো সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, কিন্তু সহজ নয়। যদি মানুষ একসাথে দাঁড়ায়, মিডিয়া যদি সত্যিটা তুলে ধরে, জনগণ যদি নিরপেক্ষ থাকে, তাহলেই এই সমস্যার সমাধান হতে পারে, এই প্রবলেমকে সলভ করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ভোট সম্বন্ধে সচেতন হওয়া, নিজের ভোট সম্বন্ধে জানা। কারণ ভয় যতই থাকুক, একটা ভোটই পারে সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারে। যখন আপনাকে কেউ ভয় দেখাবে, হুমকি দেবেন, আপনি চুপচাপ শুনে নেবেন, কিন্তু যখন ভোটের বটম টিপতে যাবেন তখন আপনি সমস্ত কিছু ভেবে চিনতে সজ্ঞানে ভোটটা দেবেন। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, ফেয়ার ইলেকশন করার দায়িত্ব কার? নির্বাচন কমিশন। তাহলে তার দায়িত্বটা কোথায়? চলুন সেটাই জেনে নিই নেক্সট অধ্যায়ে, নির্বাচন কমিশনের দায়িত্ব। ভারতে নির্বাচন পরিচালনা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাদের কাজ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করা, ল অ্যান্ড অর্ডার মানা ও সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা। কিন্তু অনেক সময় দেখা যায় বেশি সেন্সিটিভ এরিয়াগুলিতে সেখানে এই থ্রেড কালচার প্রচুর পরিমাণ প্রয়োগ হয়, সেখানে ভোটের ডামাডোল হয়। সেই জন্য সেই জায়গায় একটি সুপরিকল্পিত এবং নির্ভয়ে ভোট নিশ্চিত করা, এছাড়াও মডেল কোড অফ কন্ডাক্ট লাগু করা, এছাড়াও ওয়েবকাস্টিং এবং ক্যামেরার মাধ্যমে সমস্ত সেন্টারগুলি, বুথ সেন্টারগুলিতে কী হচ্ছে না হচ্ছে সেসব কিছু দেখা। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, এগুলোই কি যথেষ্ট একজন ইলেকশন কমিশনারের কাজ হিসাবে, নাকি আরও অন্য অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত এই থ্রেড কালচারকে শেষ করার জন্য? শেষে একটাই প্রশ্ন, ভয় না স্বাধীনতা, আপনি কোনটা বেছে নেবেন? সত্যি যদি থ্রেড কালচার থাকে
তাহলে সেটা শুধু রাজনীতির সমস্যা নয়, সেটা আমাদের সমাজেরও সমস্যা। আপনি কি মনে করেন এই কালচার কি সত্যি আছে নাকি এটা একটা হাইপ? আপনি আপনার মতামত কমেন্টে জানান। আপনার মতামত একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে। তাই আপনি আপনার কমেন্টে আপনার মতামতটি জানান। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা দেখতে চান উস্কানির রাজনীতি কিভাবে আমাদের ক্ষতি করে, সেই ভিডিওটা দেখার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করুন এবং নির্বাচন কমিশন কোন 8টি বোমাস্ত্র প্রয়োগ করেছে এবারের ভোটে সেটি জানার জন্য বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন।